বিজেপির সাথে কি পশ্চিমবঙ্গে থাকবে মুসলমান? নিশ্চয়ই থাকবে, কেন থাকবে না? মুসলমানদের এই সরকার ভোট ব্যাংকে পরিণত করেছে। আর এবার যদি টিএমসির সরকার আবার হয়, পোস্টপোল ভায়োলেন্স আটকাবে বিজেপি? সরকার হবে না। আপনার প্রথম দেখা সেরকম আমার সাথে মোদিজির প্রথম দেখা খুব মজা, খুব মজা। মোদিজির মনে আছে কিনা জানি না। মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির যদি সরকার হয় মাছ মাংস খাওয়া যাবে না। আমি হচ্ছে একদম মেছো বাঙালি, নিরামিষ রান্না হলেও আমার জন্য স্পেশালি আমিষ রান্না করতে হয়। এমন এআই জেনারেটেড ক্যামেরা বসানো হচ্ছে, একটা ভোটার ভোট দিয়ে যদি সেকেন্ড টাইম ওই বুথে ভোট দেয়, ওই বুথে ভোট বন্ধ, দলমত নির্বিশেষে। যে ভাই বোন তৃণমূল করছে তিনিও যদি লোকাল হন, তারও অধিকার আছে কাজ করার। মানুষকে এই নরক যন্ত্রণার থেকে মুক্তি দিতে হবে। দমদম উত্তর, এখানে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে টেক্কা দিচ্ছেন সরোজ সিকদার বিজেপির। কেমন চলছে ইলেকশন? দেখুন, উত্তর দমদম কলকাতা শহরের একদম উপকণ্ঠে থাকা সত্ত্বেও, আন্তর্জাতিক বিমানবন্দরের একদম লাগোয়া বিধানসভা হওয়া সত্ত্বেও সব থেকে আনডেভেলপ এরিয়া। একদিকে যেমন রাস্তার ডান দিকে রানওয়ে রয়েছে, যেখানে সারা পৃথিবীর সাথে সংযোগ রক্ষাকারী বিমান উড়ে চলেছে, ঠিক রাস্তার উল্টো দিকে যখন আসবেন দেখবেন নর্দমাটা অব্দি ঢাকা নেই, খোলা নর্দমা। মশা মাছি ভন ভন করছে, ডেঙ্গু ম্যালেরিয়া জন্ডিস এখানের লোকের সাক্ষী। তাহলে এখানের যে বিধায়িকা, যিনি রাজ্যের মন্ত্রীও, তাকে তো ব্যর্থ বিধায়িকা বলতেই হবে। কারণ মানুষকে উনি কোনো পরিষেবা দিতে পারেননি। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, খানাখন্দে ভরা। কালকে এখানকার সব থেকে বড়, মানে যার আতঙ্কে লোকে ঘর থেকে বেরোতে পারে না, পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাস, আমি কালকে তার ওয়ার্ডে প্রচারে গেছিলাম। প্রথমে কি করলো, রাস্তার লাইট নিভিয়ে দিল। আমরা জানতাম করবে, আমি সাথে লাইট নিয়ে গেছিলাম এবং আমি হাত জোর করে এলাকাবাসীকে বললাম যে আমি যাতে এই খানা খন্দ খোলা নর্দমা এগুলো দেখতে না পাই, ওই জন্য লাইট নিভিয়ে দিয়েছে। আপনারাই বলুন। তারা বেরিয়েছে, মেনলি মহিলারা বেরিয়েছে, বলছে বাবা থাকা যাচ্ছে না, বাড়িতে প্রতিদিন কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছে। মানুষকে এই নরক যন্ত্রণার থেকে মুক্তি দিতে হবে। মানুষ কি এই জন্যে বিধায়িকাকে পাঠিয়েছিলেন? সব থেকে বড় কথা হচ্ছে যে উনি তো এখানে কোনো খেয়ালই রাখেন না, উনি এখানে থাকেন না, সব থেকে প্রথম। তারপরে হচ্ছে চালায় এই কিছু সমাজ বিরোধী গুন্ডা বদমাশ, এরা যেখানে সেখানে পুকুর বুঝিয়ে বাড়ি হয়ে গেছে। এবং মজার কথা জানেন, এখানে খাল আছে দুটো, সে খালগুলো সংস্কার হয় না। সংস্কার না হয় কি হয়েছে, সেটা জমতে 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 বন্ধ হয়ে গেছে। একটু বৃষ্টি হলে পুরো জল জমে যায়। কিছুদিন আগে একটি বাচ্চা মেয়ে জলে ডুবে মারা গেছে, কোনো গর্তে পড়ে না, ড্রেনে পড়ে না, ম্যানহোলে পড়ে না, গলিতে জল জমেছিল, বুঝতে পারেনি কতটা জল, সেই জলে ডুবে। আমরা কোন মানে রাজ্যে রয়েছি যে কলকাতা শহরের এত কাছে এবং আন্তর্জাতিক এয়ারপোর্টের পাশে সংলগ্নই বিধানসভা, জলে ডুবে মানুষ মারা যাচ্ছে। তো মন্ত্রী হোক আর হেভি ওয়েট হোক, উনি ব্যর্থ এবং ওনাকে বিদায় দেবে মানুষ এখানে। স্যার, আপনি তো মালদার ছেলে, কিন্তু এই কলকাতা চত্বরটা বলা হয় যে টিএমসির ফোর্ট, এখানে কেন সিট? না, আমি মালদার ছেলে, মানে আমার জন্ম মালদাতে, আমি পড়াশোনা করেছি মালদাতে, আমার ভোটটা ওখানে থেকে গেছে আর কি। আমি ভোটার প্রথম মালদাতেই হই। তো যেহেতু মানে পৈতৃক বাড়ি রয়েছে, বিয়ে রয়েছে, কিন্তু তারপরে তো আমি এসে কলকাতা শহরে পড়াশোনা করি, আমার রাজনীতির হাতে করি কলকাতাতে, তথা এই দমদম এলাকায়। তো আমার ভোটটা মালদাতে রয়েছে। মালদা আমি হয়তো বছরে একবার দুবার যাই, ভোটটা চেঞ্জ করিনি, থাক না, কোনো অসুবিধে তো নেই। দেখুন, আমি তো এখানে সারা বছর মানুষের সাথে থাকি। আপনারা জানেন আমার কাকা প্রয়াত তপন শিকদার এখানে 4টে নির্বাচন লড়েছিলেন, লোকসভা, দুবার জিতেছিলেন, দুবার হেরেছিলেন। আমি একদম ওনার ছায়া সঙ্গী হিসেবে থাকতাম। তো এই দমদমের তথা উত্তর দমদম আমার হাতের তালুর মতো চেনা।
ওনার সময়কার অনেক পুরনো কর্মীরা এখন বিভিন্ন দায়িত্বে রয়েছেন জেলার। আমি যখন থেকে যুব মোর্চার দায়িত্বে ছিলাম 2002-2003 থেকে রাজ্যের রাজনীতি করেছি আমি, তারপরে কেন্দ্রে গেছি। আমার সাথী যারা ছিল তারা রয়েছে, আমার থেকে জুনিয়র যারা তারা আমাকে দেখেছে। এটা আমার একেবারে হাতের তালুর মতো চেনা জায়গা। মানুষ ভয়ে রয়েছিল। এইখানে আমরা গত লোকসভাতে মাত্র 6,000 ভোটে পিছিয়ে ছিলাম, সেখানেও মানুষ ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেনি। এইবার নির্বাচন কমিশন বারবার যেটা আশ্বস্ত করেছেন এবং যেটা দেখা যাচ্ছে সেই ব্যবস্থা তারা নিচ্ছে, নির্বাচনের অনেক আগে থেকে মানুষকে আশ্বস্ত করছেন, কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াচ্ছে, আর মানুষ ভয় কাটছে। একদম মানুষ বেরিয়ে আসছে। দমদমে আপনি অনেক সময়ের আগেও আমি দেখেছি, লোকসভা ইলেকশনের আগে আপনি অনেক সময় এখানে দিয়েছেন। ঠিকঠাক কি দেখতে পাচ্ছেন? কি কি মানুষের পাশে থাকার চেষ্টা করি। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার রাজনীতির পরে নেক্সট প্যাশন হচ্ছে খেলাধুলো। আমি কলকাতা শহরে কলকাতা শহরের আমি একটা প্রিমিয়ার ডিভিশন ক্লাব এর সঙ্গে জড়িত রয়েছি দীর্ঘদিন ধরে, আজ থেকে না। এবং সেই সূত্রে খেলাধুলার জানেন তো একটা আলাদা চেন আছে, একটা আলাদা রাজনীতি রয়েছে। সুতরাং এই যে এখানে যত ক্লাব রয়েছে যারা মানে রাজনীতি ছেড়ে খেলাধুলোটা জেনুইনলি করে, অনেক ক্লাব রয়েছে যেখানে এই উত্তর দমদমে বড় বড় ক্লাব 500, 700, 1000 মেম্বার রয়েছে। এক্স্যাক্টলি, বেঙ্গলে তো আমরা দেখেছি যে মানুষ তারা জাতি ধর্ম নিয়ে বেশি কথা বলে না, খেলাধুলো নিয়ে বলে। তো এইটা বলতে পারেন আমার মানে একটা অ্যাডভান্টেজ যে ক্রীড়া প্রশাসক হিসেবে অনেকে আমাকে চেনে। হ্যাঁ, তারা তাদের কাছ থেকে খুব উৎসাহ পাচ্ছি আমি, না তারা বলছেন যে দেখুন আমরা রাজনীতি করি না, তবে আপনি জিতলে আমাদের খেলাধুলার উন্নতি হবে, এটা আমরা জানি। তো সেটা আমার কাছে একটা বাড়তি পাওনা। আমার এই ক্রীড়াপ্রেমী ভাই বোনেরা আছে এবং এখানে অদ্ভুত ব্যাপার, এত কষ্ট আছে, এত আছে, মানুষ কিন্তু এখানে খুব খেলাধুলো ভালোবাসে। আপনি বিকেল বেলায় বেরোন, যে কোনো ক্লাবে যান, সেই ক্লাবে আপনি দেখবেন কিছু না কিছু খেলার প্র্যাকটিস চলছে, কোথাও ক্যারেটে, কোথাও ফুটবল, কোথাও ক্রিকেট, জিম রয়েছে, লোকেরা শরীর চর্চা করছে। তো এইটা এখানে মানুষ, ক্রীড়াপ্রেমী মানুষের কাছে আমি আরো আবেদন করছি যে আমারও তো এটা একটা ভালো লাগার জায়গা, তো আমি আশা করি অন্যদের থেকে একটু ভালো করতে পারবো এখানে, এটা আমার প্যাশন রয়েছে। আপনার সামনে যিনি আছেন হেভি ওয়েট বলা যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, ওনার করিবি যেটাকে বলা হয়, তাছাড়া মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী বলা যায়, ফিনান্স উনি দেখেন। তো এত হেভি ওয়েট ক্যান্ডিডেট আমি হেভি ওয়েট তো তখনই বলবো না যখন মানুষের সেবাটা হেভি করবেন উনি, সেটা তো করছেন না। আমি আপনাকে রিকোয়েস্ট করব আমার সাথে একদিন প্রচারে চলুন, র্যান্ডামলি আপনি যে কোনো জায়গা বেছে নিন, আমি বাজবো না, আপনি দেখবেন মানুষকে দুর্দশায় রয়েছে। মানে আমরা 2026-এ এসে এটা আমরা মানে চিন্তা করতে পারি যে একটা মানুষের যে মিনিমাম হাইজিন যেটা প্রোভাইড করার উচিত সরকারের, সেটা করতে ব্যর্থ। তাহলে উনি যখন রাজ্যের অর্থমন্ত্রী, আমি জিজ্ঞেস করবো আপনি কটা কর্মসংস্থান করেছেন, এখানে কটা ইন্ডাস্ট্রি হয়েছে? সমস্ত জলা জমি বুঝিয়ে বিল্ডিং হয়ে যাচ্ছে, বিল্ডিং এর কোনো কাগজ নেই, বিল্ডিং এর কোনো রেকর্ড নেই, দুদিন পরে নোনা ধরে যাচ্ছে, বিল্ডিং করছেন বিক্রি করছেন। এই ইন্ডাস্ট্রিটা উনি করেছেন, সিন্ডিকেট ইন্ডাস্ট্রি চালান। তাছাড়া উনি দুবার জিতেছেন, একবার হেরেছেন, অর্থাৎ 15 বছর ধরে যে মানে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার সময় থেকে উনি আছেন, তাই না? তাহলে উনি এখানে বেকার যুবক যুবতীদের জন্য কি করেছে? আমি তো প্রচারে বেরিয়ে বলছি যে আপনি দিল্লি যান, আপনি মুম্বাই যান, আপনি ব্যাঙ্গালোর যান, যে কোনো বড় শহরে যান, এখন এয়ারপোর্টকে কেন্দ্র করে একটা এরোসিটি হয় সব জায়গায়। সেই এরোসিটিতে হাজার হাজার ভাই বোনেদের কর্মসংস্থান হয় এবং এরোসিটি ইটসেলফ একটা শহরের একটা আকর্ষণ কেন্দ্র হয়ে যায়। আমার দমদম এয়ারপোর্টের সব থেকে কাছের বিধানসভা এটাই, লাগোয়া বিধানসভা এটাই।
উনি কি কোনো উদ্যোগ নিয়েছিলেন? আমি নিশ্চিত মানুষ আমাকে আশীর্বাদ করবে এবং আমি জেতার পরে এখানে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। মাননীয় নরেন্দ্র মোদীর কাছে গিয়ে এখানকার বিধায়ক হিসেবে আবেদন করে আমি চেষ্টা করব এখানে একটা অ্যারো সিটি করার, এবং সেই অ্যারো সিটিতে লোকালরা কাজ করবে দলমত নির্বিশেষে। যে ভাই বোন তৃণমূল করছে তিনিও যদি লোকাল হন তারও অধিকার আছে কাজ করার, কিন্তু এখানের উন্নয়নটা তো করা দরকার। মানুষ, আপনি জানেন এখানে আপনি 10টা 11টার পরে মা বোনেরা খুব কম থাকেন, সব কাজ করতে বাইরে চলে যায়। কেন যেতে হবে? এলাকার ভাই বোনেরা সব বাইরে কাজ করতে চলে গেছে, বাড়ি ফাঁকা, কোনো কর্মসংস্থান নেই। তার উপর মানুষের এরকম নরক যন্ত্রণা, মশা মাছি ভনভন করছে, খোলা নর্দমা, জঞ্জাল নিষ্কাশন হয় না, যেখানে সেখানে ভ্যাট পড়ে আছে, রাস্তা খানাখন্দ ভর্তি, আর নির্বাচনের আগে কাজ দেখাতে গিয়ে সেগুলো আবার ভাঙছে। অর্ধেক রাস্তায় ঢোকা যায় না, পায়ে হেঁটে ঢোকা যায় না, মানুষ এইভাবে করছে। আর সেটাকে ঢাকছে কি করে? ভয় দেখিয়ে, মানুষকে ধমকে, মানুষকে ভোট দিতে দেবে না। নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা এখানে ইমপ্লিমেন্ট হবে। আমি তো প্রচারে গিয়ে বলছি মানুষ খালি ভোট দিন, আপনি যাকে খুশি ভোট দিন। আপনার যদি মনে হয় তৃণমূল কংগ্রেস এখানে কাজ করেছে, আপনি তৃণমূল কংগ্রেসকেই ভোট দিন, আপনার প্রচারও আমি করে দিচ্ছি। মানুষকে ভোটটা দিতে হবে, মানুষের ভোট আটকানো চলবে। ইলেকশন কমিশন যেভাবে এবার কাজ করছে আমরা দেখছি, বলা হচ্ছে তৃণমূলের দিক থেকে যে একটা ব্যাকডোর প্রেসিডেন্ট রুল। দেখুন, প্রেসিডেন্ট রুল না পরের কথা। আমি সোজাসুজি তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে একটা প্রশ্ন করতে চাই। 15 বছর আপনারা এত উন্নয়ন করেছেন, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকছে, মানুষকে ভোট দিতে দিচ্ছেন না কেন? এত ভয় কেন? আমরা এতগুলো রাজ্যে সরকার চালাই, উত্তরপ্রদেশে আছে, মধ্যপ্রদেশ, গুজরাটে, তো পশ্চিমবঙ্গ থেকে লম্বা সময় থেকে আমাদের সরকার আছে, আরো অনেক রাজ্যে রয়েছে। 2 টার্ম তো অনেক রাজ্যেই হয়ে গেছে, 3 টার্ম অনেক রাজ্যে হয়ে গেছে। গুজরাট মধ্যপ্রদেশে তো এতদিন ধরে চলছে। আপনি আমাকে বলুন তো, ওখানে একটা পোস্টপোল ভায়োলেন্স হয় কোথাও? আমি তৃণমূলকে চ্যালেঞ্জ করছি, বলে দেখান তো। এবার যদি টিএমসির সরকার আবার হয়, পোস্টপোল ভায়োলেন্স আটকাবে বিজেপি? গতবার তো এক তো সরকার হবে না, সরকার হওয়ার কোনো জায়গা নেই, ভারতীয় জনতা পার্টির সরকার হয়ে গেছে, কোনো কিন্তু, কেন, সংশয়, দ্বিধা কিছু নেই। কিন্তু পোস্টপোল ভায়োলেন্স কোনোভাবেই হবে না, কারণ আপনি দেখেছেন যে এরা এত মরিয়া হয়ে গেছে, জুডিশিয়ারি অফিসারদের উপরে ছাড়ছে না, তাদের উপর অ্যাটাক করছে। এই নির্বাচন খালি তো নির্বাচন কমিশন করছেন না, মহামান্য সুপ্রিম কোর্ট এটাকে মনিটর করছে, এবং মহামান্য বিচারপতি এটা বলেছেন যে একটা লোকেরও ভোটাধিকার যদি কেড়ে নেওয়া হয় তাহলে সুপ্রিম কোর্ট সেটা বুঝে নেবে। তো আমি তো বেরিয়ে প্রচারেও বলছি, আমি জনসভা থেকেও বলছি যে যে ভাইয়েরা এই দাদা দিদিদের কথায় এসে ভোট লুট করতে আসেন ভোটের দিন, তো তারা একটু জেনে রাখুন, একটুখানি গাইডলাইন গুলো পড়ে যাবেন। এবার যেটা ইউনিক ব্যাপার করেছে, এমন এআই জেনারেটেড ক্যামেরা বসানো হচ্ছে, একটা ভোটার ভোট দিয়ে যদি সেকেন্ড টাইম ওই বুথে ঢোকে, ওই বুথে ভোট বন্ধ হয়ে যাবে। তো যে করতে যাবেন, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া মানে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার আপনার উপরে ধারা লাগবে। নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না ভাই। ভারতীয় জনতা পার্টির সরকার এলে আমরা উন্নয়নে কোনো দল মত রং কিচ্ছু দেখি না। উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি, গুজরাটে হয়নি, যেখানে যেখানে আমাদের সরকার আছে উন্নয়নে কোনো দল মত রং কিচ্ছু দেখা হয় না। তাই আমি একটাই জিনিস মানুষকে বলছি, এবং মানুষ সেটা করবেন, আপনি ভোটটা দিন। মানুষ ভোট দিতে পারলে হেভি ওয়েট, সুপার হেভি ওয়েট কোনো ফ্যাক্টর নেই, দিতে পারলে না দেবেই মানুষ ভোট। মানুষ ভোট দেবে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক এখান থেকে যাবে। বিজেপির সাথে কি পশ্চিমবঙ্গে থাকবে মুসলমান? নিশ্চয়ই থাকবে, কেন থাকবে না? মুসলমানদের এই সরকার ভোট ব্যাংকে পরিণত করেছে। আরে ভাই, যে
উনি বড় বড় কথা বলেন, দুধেল গরু ফরু এসব বলেন, কিন্তু তারপরে যে মুসলমান ভাইটার বাড়ি থেকে অনেক দূরে গিয়ে নয়ডাতে কাজ করতে যেতে হয়, গুজরাটে কাজ করতে যেতে হয়, মুম্বাইতে কাজ করতে যেতে হয়, তার কি ভালো লাগে পরিবার ছেড়ে ওখানে থাকতে? কর্মসংস্থান তো করেনি, মুসলমানদের শিক্ষার কোনো প্রসার করেননি, কোনো তাদের কাজ কর্ম করে একটা সুস্থ পরিবেশ না, ওদের ক্যাডার বানানোর জন্য উনি এসব কথা বলে থাকেন। এখনকার তাও তাও তো দেখি আমরা যে মুসলমানরা পশ্চিমবঙ্গে অন্তত ঐক্যবদ্ধ হয়ে টিএমসি কে ভোট করে। না, এটা মুসলমানদের ভুল বোঝানো হয় যে আমরা এলে আপনাদের তাড়িয়ে দেবে। কেন? এখান থেকে অনেক বেশি মুসলমান উত্তরপ্রদেশে থাকে, তারা আপনি দেখান তো একটা মুসলমান পরিবার উত্তরপ্রদেশ থেকে ভয়ে চলে গেছে। উল্টে ওরা খুশি হয়েছে ওই আতিক আহমেদ ফাহমেদের মতো কিছু গুন্ডার বদমাস, যারা হিন্দু মুসলমান কিচ্ছু দেখতো না, লোকের উপরে অত্যাচার করত, তাদের যোগী বাবা যেভাবে সুন্দর করে তার বিচার করে দিয়েছেন, তো আজকে মুসলমানরা ওখানে ঢেলে ভোট দিচ্ছে। তারপরে অমিত শাহজি বলেছেন আমরা ক্ষমতায় এলে ইউসিসি হয়ে যাবে এখানে। প্রত্যেকটা মুসলিম মা বোনেরা এতে কত খুশি হবে বলুন তো। ওই শরিয়াত আইন, সে মধ্যযুগীয় শাসন ব্যবস্থার থেকে তারাও তো মুক্তি চায়, তারা পড়াশুনো করছেন, তারাও নতুন ভারতের শরিক। মুসলমানরা এবার ভোট দেবে আমাদের। মুসলমান ভোট কাটার জন্যই প্ল্যান বি প্ল্যান সি হুমায়ুন কবির এআইএমআইএম। না না, এগুলো প্রচার। দেখুন, গণতান্ত্রিক দেশ, যার খুশি নির্বাচনে দাঁড়াতে পারে। আর দেখুন, হুমায়ুন দা দীর্ঘদিনের পলিটিশিয়ান, হুমায়ুন দা তো আজকের রাজনীতিবিদ নাই। হুমায়ুন দাকে তৃণমূল কংগ্রেস যেভাবে ইউজ করে ছুঁড়ে ফেলেছে, এটা তার সাথে অন্যায় হয়েছে, তার ক্ষোভ থাকতেই পারে। আমি তার বাবরি মসজিদের বিরোধ করছি। কেন বাবরি মসজিদই নাম কেন দেওয়া হবে? আপনি মসজিদ করুন, আপনাকে কে বারণ করেছে? আপনি কোন উস্কানি দেওয়ার জন্য বাবরি মসজিদ করছেন? কিন্তু তার সাথে সাথে আপনার সাথে তৃণমূল কংগ্রেস অন্যায় করেছে, সেটাকে আমি সাপোর্ট করি না। উনি দলের অন্যায়ের কথা যে মুহূর্তে তুলে ধরেছেন, ওনাকে কোণঠাসা করে দেওয়া হয়েছে, এটা তো ঠিক না। মুখ্যমন্ত্রী বলছেন বিজেপির যদি সরকার হয় মাছ মাংস খাওয়া যাবে না এখানে। আপনি খান? দেখুন, আমি 3 বেলা খাই, আমি হচ্ছে একদম মেছো বাঙালি। আমি 3 বেলায় খাই, এবং আমার বাড়িতে এক দিন নিরামিষ রান্না হলেও আমার জন্য স্পেশালি আমিষ রান্না করতে হয়। তো আমার মা, আমার স্ত্রী, ওনারা এক পুজো টুজো করেন, তো ওনারা নিরামিষ খান, কিন্তু সেদিনও আমার জন্য আমিষ হয়। আমি আমিষ ছাড়া খেতে পারি না। আর যারা বলছে এসব বন্ধ হয়ে যাবে, তো ধরুন আমি কাছাকাছি স্টেটে পড়ে আসছি, ধরুন রাজস্থান। আমরা এখানে মানে রাজস্থানের লোক মানে মারোয়াড়ি জানি, রাজস্থানের লোক ভেজিটেরিয়ান হয়। রাজস্থানে একটা লাল মাছ বলে উপাদেয় মাটনের ডিশ পাওয়া যায়। এখন কি বিজেপি সরকার তো এতবার থেকেছে, লাল মাছ বন্ধ হয়ে গেছে জয়পুরে? আমি তো এখনো জয়পুর বেড়াতে গিয়ে নেমেই আগে লাল মাছ খেতে যাই, অসাধারণ বানায়। তারপরে এবার আপনি বিহারে গেলে, বিহারে আহুনা চিকেন, আহুনা মটন ছাড়া ভারতবর্ষে এখন দেখবেন আপনি চম্পারণ মিট সব বলে রয়েছে। বিহারে তো রয়েছে, উত্তরপ্রদেশেও খুলেছে, সব জায়গায়, কলকাতায় খুলেছে, বন্ধ হয়ে গেছে। আসামে আমাদের দুবারের সরকার আবার আসতে চলেছে আর একবার। আসামের মতো তো মানে ননভেজ খাওয়ার বাঙালিরা খায় না, মাছের টেঙ্গা, গাউরি মাংস, কি খায় না? মানে আসামিজরা কিন্তু বাঙালিদের থেকে বেশি ননভেজ খায়, ওরা এত খায়। খাদ্যাভ্যাস, দেখুন মানুষের খাদ্যাভ্যাস না, ভৌগোলিক ইয়ের উপরে নির্ভর করে। আপনি উত্তরের দিকে যত যাবেন, ওখানে দেখবেন লোক একটু দুধ ঘি এসব বেশি খায়। আপনি যত পূর্বের দিকে আসবেন, এখানে মাছ মাংস বেশি খায়। এর কারণ কিন্তু মানুষের ভৌগোলিক অবস্থান। কারণ যে পরিমাণে দুধ ঘির উৎপাদন ওখানে হয়, উত্তরপ্রদেশে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, হরিয়ানাতে, সেটা আমাদের এখানে হয় না, এবং আমাদের এখানে দুধের কোয়ালিটিও অত ভালো না। এবং ওরা যে পরিমাণে দুধ খেতে পারে, আপনি যদি আমাকে খাওয়ান, আমাকে তার পরের দিন কিন্তু টয়লেটে বসে থাকতে হবে, আমি পারবো না। আমি মাছে ভাতে বাঙালি, আমি মাছ ভাত খেয়ে থাকবো। এইটাকে নিয়ে যারা রাজনীতি করেন, যারা খান না কে বারণ করে? আমার নির্বাচনী কার্যালয় রোজ আমার
যারা আমার সাথে সারাদিন থাকেন, প্রচার করেন, আসেন, 200 লোক এখানে রোজ খাচ্ছে, মাছ ভাত খাচ্ছে, রোজ খাচ্ছে। তো কি হয়েছে? আজকে বোধহয় নববর্ষ বলে চিকেন টিকেন হচ্ছে স্পেশাল, কিন্তু গরমের মধ্যে বলে হালকা মাছের ঝোল ভাত খেয়ে যাও বাবা, ইয়ে খাস না। আমাদের রাজ্য অফিসে নিয়মিত মাছ রান্না হয়। তো বিজেপি এলে মাছ মাংস বন্ধ করে দেবে, এগুলো এগুলো হচ্ছে কি বলুন তো, যার কাছে কোনো ইস্যু থাকে না এই সমস্ত ইস্যু করে দেয়। বাঙালি মাছ খাবে, বাঙালি পাঠা খাবে, বাঙালি সকালবেলায় ডবল ডিমের পোচ খাবে, বিকেল বেলায় অমলেট খাবে, আরো বেশি করে খাবে। আচ্ছা, এসআইআর নিয়ে লাস্টে আসি। আপনার বিধানসভায় কত নাম কাটা গেছে? প্রায় 35,000। লাভ পাবেন সেটার? না দেখুন, লাভ মানে কি, এই যে বললাম আপনাকে, তাহলে আমি একটু অঙ্কটা বলি। আমাদের 2021-এ অর্চনাদি দাঁড়িয়েছিলেন এখানে, উনি 28,000 ভোটে হেরেছিলেন। যদি ওটা নির্বাচনের নামে প্রহসন হয়েছিল, বিধান বিশ্বাস এবং তার দলবল পুরো একের পর এক বুথ লুট করে নিয়েছিল। তা সত্ত্বেও দেখুন আপনি, 28,000-এর থেকে 35,000 বাদ গেছে, মানে ফলস ভোটার, মৃত ভোটার। এই এই ভোটটা যদি না থাকতো, উনি হয়তো জিতে যেতেন। এই লোকসভায় 6,000 মাত্র পিছিয়ে ছিলেন শিল্লা। তো এই তৃণমূল কংগ্রেস কিন্তু 2021-এ ক্ষমতায় এসেছিল, তার একটা বিরাট কারণ ছিল ফলস ভোটার, মৃত ভোটার, যারা থাকে না। আমার মানে কারুর বাবা মারা গেছেন 10 বছর আগে, তিনিও এসে স্বর্গ থেকে ভোট দিয়ে, এটা এবার হবে না। আর দ্বিতীয় নম্বর, যারা ভারতবর্ষের নাগরিক নন, ওপার বাংলা থেকে এসে এখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন, সেগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। আপনি দেখেছেন, কথায় কথায় বলে না কটা রোহিঙ্গা ধরলেন। আমি জিজ্ঞেস করতে চাই, যেদিন থেকে এসআইআর এর প্রক্রিয়া শুরু হলো, বাংলাদেশ বর্ডারে লোকের ভিড়টা কত ছিল ফিরে যাওয়ার? এখানে 90% লোক আমাদের ওপার বাংলার। আমিও ওপার বাংলার একটা উদ্বাস্তু পরিবারের সন্তান। তা আমার আমার ফ্যামিলিও এক কাপড়ে রাতারাতি ধর্ম বাঁচাতে, মা মানে বাড়ির মেয়েদের ইজ্জত বাঁচাতে চলে এসেছিল। তো এখানকার লোকগুলোর সাথে না আমি খুব রিলেট করতে পারি, এবং অনেকে জানে, আমার কাকাকে তো সবাই চিনতো। তো এখানে উত্তর দমদমে না এরকম বাংলাদেশের জেলা ভিত্তিক এক একটা সংগঠন আছে, বরিশাল পরিষদ, যশোর পরিষদ, হ্যাঁ, এবং যে জেলার লোক যেখানে থাকে তাদের একটা অ্যাসোসিয়েশন আছে। আপনার কাকাকে নিয়ে, উনি সে সময় যখন বিজেপি সেরকম এই স্টেটে কিছু ছিল না, তখন এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, সেটা কি করে? মানে হার্ডকোর হিন্দুবাদী ছিলেন? না না, কাকা হিন্দুবাদী তো ছিলেনই, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের থেকে কাকা বিজেপিতে এসেছিলেন। হিন্দুত্ব তো আমাদের আবেগ, হিন্দু, আমরা হিন্দু, তো নিজের হিন্দুত্ব তো বাঁচাতেই হবে। কাকার ছিল যেটা মারাত্মক জনসংঘ, আর অজাত শত্রু লোক ছিলেন। মানে উনি হেরে গেছেন ইলেকশনের সময়, খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ভোট লুট হয়ে গেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে। আমার মনে আছে 2004-এ ভোট গণনা কেন্দ্র থেকে যখন বেরোচ্ছেন, আনএক্সপেক্টেডলি উনি হেরে গেছেন। মানে কেউ ভাবতে পারেনি যে এত কাজ করার পরে এমপি ল্যাড থেকে কি কাজ করা যায়, এটা পুরো পশ্চিমবঙ্গকে তপন শিকদার শিখিয়েছিল। মোবাইলের রেভলিউশন নিয়ে চলে, যে হাতে হাতে ঘরে ঘরে মোবাইল, এর পেছনে ওনার অবদান অনেক। সস্তা মোবাইলকে সস্তায় আপনার মনে আছে, আপনিও মোটামুটি আমার জেনারেশনেরই লোক, আপনার মনে আছে ছোটবেলায় আমাদের এসটিডি করতে হতো, এবং সেই এসটিডি দিনের বেলায় এক রেট থাকতো, দুপুরে এক রেট থাকতো, রাত্রিবেলায় এক রেট থাকতো। না, কিন্তু আমি আপনার থেকে ছোট, অনেকটা ছোট। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার মনে আছে হয়তো। তো সেই সময়ও উনি কিন্তু এটা চলে গেছিল, এসটিডি বলে সারা ভারতে কোনো জিনিসই থাকবে না, এই উদ্যোগও কিন্তু উনি নিয়েছিলেন। দেশের মধ্যে ফোন করতে গেলে আলাদা মাসুল দিতে হবে কেন? তো এইটা ছিল, তো ওনার জনসংযোগ মারাত্মক ছিল, যার জন্য সিপিএম এর একটা বিরাট অংশ ওনাকে ভোট দিয়েছিল। এবং উনি যখন হেরে গেলেন, যা হয়, কিছু উৎসাহী ছেলে টোন টিটকারি করছে, এ করছে, সেখানে আমার মনে আছে সিপিএম এর সিনিয়র মোস্ট লিডাররা ওখানে দাঁড়িয়ে থেকে বলেছে কেউ একটা বাজে কথা বলবে না, ভোট হয়ে গেছে। তখন আমাদের
শ্রদ্ধেয় ব্যক্তি তপনদাকে বেরোতে দাও। তো এইটা হচ্ছে হার্ন করতে হয়। ভোটে হারা জেতা হয়ে গেছে কোনো ব্যাপার নাই, কিন্তু না, ব্যক্তিগতভাবে ওনাকে মেলাইন করবেন। তো এইটার না আমি অনেকটা অ্যাডভান্টেজ পাচ্ছি। অনেক পুরনো, এই যে আপনি বললেন না ক্লাব, প্রচুর ক্লাব এখন আছে যেখানে ওনার নামের ফলক লাগানো আছে। মাল্টি জিম, ডোনেটেড বাই এমপি তপন শিকদার, ইনোগ্রেটেড বাই তপন শিকদার, এক্স-রে মেশিন, অ্যাম্বুলেন্স, এই কোর্ট, খেলার কোর্ট, ফুটবল মাঠের ফ্ল্যাট লাইট, মাঠের সংস্কার, ওনার বোর্ড লাগানো আছে। আমি সেই ক্লাবগুলোতে গিয়ে বলছি যে আরে দাদা, জানি তপনদার মতো কিন্তু থাকতে হবে খেলাধুলোতে, উনি রং দেখতেন না, আমি তৃণমূল করি কিন্তু আমি আপনাকে সাপোর্ট করি। লোকে ডাইরেক্ট এসে বলছে, এইভাবে বলছে আপনিও খেলাধুলার জগতের লোক, আপনাকে কিন্তু থাকতে হবে। এটাই পাও না, এটাই আমার কনফিডেন্স। আচ্ছা, তপনদার অনেক কিসসা শুনেছি, একটা প্রশ্ন করব, যদি আপনি এটা জবাব দিতে বলুন চান। না, বলুন না। বাবরি মসজিদ যখন বিধ্বংস হচ্ছিল, এটা নিয়ে ছিলেন উনি? উনি ওখানে ছিলেন হুম। এবং ওখান থেকে ইট আমার বাড়িতে এসেছিল এবং সেই ইটটা দেখিয়ে বেরিয়েছিলেন উনি পুরো পশ্চিম। উনি তো উনি এন্ড অফ দ্য ডে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক ছিলেন, সারা জীবন স্বয়ংসেবকের মতোই থেকেছে। কেন্দ্রীয় মন্ত্রী থাকার পরে, দুবার এমপি থাকার পরে, পার্টির 3বার প্রেসিডেন্ট থাকার পরে, একবার ন্যাশনাল সেক্রেটারি, কাকুমণি যখন ন্যাশনাল সেক্রেটারি ছিলেন, ওই টিমেরই জেনারেল সেক্রেটারি ছিল মাননীয় মোদী। সেই স্ট্রাকচারের একটা লোক যারা 400 স্কোয়ার ফিটের ভাড়া বাড়িতে সারা জীবন কাটিয়ে গেলেন। হ্যাঁ, আমি থাকি এখন ওই বাড়িতে। তো উনি এসবের ঊর্ধ্বে ছিলেন, মানুষের জন্য কাজ করব, পকেটে যা টাকা নিয়ে বেরোতেন, তারপরে শেষ হয়ে যেত, লোককে বলতে দিত 100 টাকা দিত। আচ্ছা, আপনিও তো সে সময় অনেক এক্সপোজার পেয়েছেন ওনার সাথে, মোদিজির সাথে কোনো ওনার স্মৃতি, আপনার প্রথম দেখা সেরকম? আমার সাথে মোদিজির প্রথম দেখা খুব মজার, খুব মজার। মোদিজির মনে আছে কিনা জানি না, কিন্তু আপনার দর্শকদের জন্য বলি। মাননীয় কুশাভাউ ঠাকরে তখন আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট বিজেপি। তো আমি কাকার সাথে দিল্লিতে থাকতাম, আমি দিল্লিতে তখন পড়াশুনো করতাম। আমাদের বাড়ির থেকে অশোকা রোডের পার্টি অফিস 5-7 মিনিটের রাস্তা ছিল। কাকা সরকারি গাড়ির চালককে কাকা ছুটি দিয়ে দিয়েছে, শীতকাল, আমরা ডিনার করতে বসবো, হঠাৎ ফোন এলো, কুশাভাউজি না সুন্দর সিং ভান্ডারীজি, তখন সংগঠন মহামন্ত্রী, দুজনের মধ্যে কেউ একজন ডেকেছে। তো আমাকে তোলা হলো। আমাকে তোলার পরে আমি বললাম যে আমাকে বললো গাড়ি বের কর, পার্টি অফিস যাবো। আমি চলে গেলাম, গিয়ে কাকা সোজা ঢুকে গেলেন, ভেতরে মিটিং চলছিল। আমি একটা পাশের ঘরে, ওখানে তখন সমস্ত যারা প্রচারক ছিলেন ওই বাড়িতেই থাকতেন, আমাদের 11 অশোকা রোডের পাশে 9 নম্বর অশোকা রোড, যেটা সংগঠন মহামন্ত্রীরা থাকতেন ওখানে। তো আমি, খুব ঠান্ডা লাগছে বাইরে, দিল্লির ঠান্ডা, শীতকাল, জানুয়ারি মাস, আমি একটা ঘরে গিয়ে বসে আছি। 2টো বেড, এরকম ছোট ছোট বেড, একটা মাঝখানে টেবিল, আমি গিয়ে একটা চেয়ারে বসে আছি। হঠাৎ একজন এলেন, কাঁচা পাকা দাড়ি, তখন কাঁচা পাকা দাড়ি, হাফ পাঞ্জাবি পরা, যে আপকা পরিচয়। আমি উঠে দাঁড়িয়ে বললাম আমি ওনার সাথে এসেছি, আপ উনকা সহকারী? আমি বললাম নেই, মেরে চাচা জি है। अच्छा अच्छा, क्या नाम? मैंने बोला बैठिए। বসে গেলাম। 5 মিনিট 7 মিনিট পরে একটা কাচের গ্লাসে নিজে হাতে 1 কাপ চা এনে বললো খুব ঠান্ডা লাগ রা है, ये पीजिए। আমি চিনতাম না, মানে আমি সেই সময় কে 2001-এর কথা, আমি তখন তো মানে এখানে রাজনীতি করি। দিয়ে 7-10 মিনিট পরে কাকামণি বেরোলেন, সুন্দর সিং ভান্ডারীজি বেরোলেন, আমাকে এসে বললো গাড়ি নিয়ে। তো আমি দিয়ে আরে দাদা বলে দুজনকে জড়িয়ে ধরলেন। তা আমাকে বলছে আপকে ভাতিজা সে মেরা পরিচয় হো গিয়া। তাকাচ্ছি, চিনিস না? নরেন্দ্র ভাই, গুজরাটের।
আমি নমস্কার প্রণাম করে গাড়ি নিয়ে চলে এলাম। কাট্টু আর 1 বছর, হঠাৎ শুনলাম উনি গুজরাটের মুখ্যমন্ত্রী হয়ে। এটা আমার কাছে একটা বিরাট স্মৃতি। আর দ্বিতীয় স্মৃতি, 2014 ইলেকশনের পরে কাকামুনি শপথ গ্রহণের 2 দিন পরে মারা গেলেন। অসুস্থ তো ছিলেনই, ওনার 2টো কিডনি বিকল হয়ে গেছিল, ডায়ালিসিস চলত। মারা গেলেন না, মানে হসপিটালে ভর্তি, খুব খারাপ অবস্থা। রাহুলদা প্রেসিডেন্ট তখন। রাহুলদা তখন আমাকে বললেন যে কি করবে। আমি বললাম আমি দিল্লি এমসে ওনাকে নিয়ে যেতে চাই। আমি জানি না কোথার থেকে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়ে গেল, ওনাকে নিয়ে আমি সাথে করে দিল্লি গেলাম। ওনার চিকিৎসা হলো, চলে গেলেন। আমি তার পরের দিন রামলালজি ফোন করলেন আমাকে। রামলালজিকে আমি চিনতাম, সংগঠন মহামন্ত্রী, যে মোদিজি দিল্লিতে নেই, আমাকে দায়িত্ব দিয়েছেন যে তুমি কোথায় ওনার ইয়ে করে। আমি বললাম আমি তো কলকাতায় নিয়ে যাবো, উনি ওখানকারই নেতা। বললো ঠিক আছে, কিন্তু মোদিজি চেয়েছেন যে ওনার মরদেহ যেন পার্টি অফিসে থাকে। উনি নেই, উনি থাকলে আসতেন। যা হলো, সেখানে আডবাণীজির থেকে শুরু করে রাজনাথজি তখন প্রেসিডেন্ট ছিলেন পার্টি, সবাই এলেন, শ্রদ্ধার্ঘ্য দিলেন, এবং উনি আবার একটা চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করলেন ওনার মৃতদেহ এখানে। আমি ওনার এই উপকার, মানে আমি তো কৃতজ্ঞ, আমি এবং আমার পুরো পরিবার, যে মানে উনি কিভাবে নিজেকে করেন, এটা মোদিজির পক্ষেই সম্ভব। আমাদের সাথে কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। ভালো থাকবেন।